প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হামিদপুর আলহেরা কলেজের অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। বিশেষ করে ফার্স্ট ইয়ারের 2020-21 শিক্ষাবর্ষের লজিকের স্টুডেন্ট যারা, তাদেরকে অভিনন্দন। প্রতি সপ্তাহের ন্যায় করোনাকালীন সময়ে যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা ব্যবস্থায় যে অনলাইন ক্লাস, সেই ক্লাসের ধারাবাহিকতায় আমি মধুসূদন চক্রবর্তী আজ তোমাদের সামনে আবার নতুন করে লজিক পড়াবার জন্য হাজির হয়েছি। আমি গতদিন তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পড়েছিলাম। আজকে তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান, অর্থাৎ এলিমেন্টস অফ আর্গুমেন্ট। এই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ এখন এই বৈশ্বিক মহামারী বা করোনাকালীন সময়ে প্রতিটি শিক্ষার্থীদের ঘরে থেকে নিজেকে সুরক্ষিত রেখে এই অনলাইনে ক্লাসের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা বা চালানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় আমরা যারা শিক্ষক তারা চেষ্টা করি তোমাদেরকে ক্লাসে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত করার এবং কিছুটা জ্ঞান অর্জন করবার জন্য যে ধারাবাহিক যে পড়াশোনার যে মানসিকতা, সেই মানসিকতায় ফিরে আনতে চাই। দেখো, আমি লজিকের কথা বলেছিলাম যে লজিকটি হচ্ছে ভাষায় প্রকাশিত একটি চিন্তার বিজ্ঞান, আর এই চিন্তার মূল বিষয় হচ্ছে অনুমান। এই অনুমান যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে যুক্তি বলে। একটি যুক্তি বিদ্যা আমরা পাঠ করি শুধুমাত্র একটি সঠিক যুক্তি তৈরি করবার উদ্দেশ্যে, অর্থাৎ একটি যুক্তি কীভাবে সত্যতার দাবি করে, একটি যুক্তি কীভাবে বৈধ এবং অবৈধ যুক্তি থেকে বোঝা যায় যে এই যুক্তি সঠিক, এই যুক্তিটি ভুল। আর এইসবের পিছনে কিছু কারণ, সেগুলো হচ্ছে অনুমান, চিন্তা, ধারণা। বাংলার যে আমরা যে ভাষার মাধ্যমে প্রকাশ করি, কারণে বাংলার ব্যাকরণগত যে ভাষাগত দিক কয়েকটি বিষয় রয়েছে, যেগুলো গ্রামাটিক্যাল বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা আনতে হয় এই লজিকের মাধ্যমে। এই কারণে যুক্তির যে উপাদান, অর্থাৎ এলিমেন্টস অফ আর্গুমেন্ট, অর্থাৎ একটি যুক্তির গঠন করতে গেলে কি কি জিনিস প্রয়োজন হয়, একটি যুক্তি কীভাবে সঠিক হয়, একটু সত্যতার দাবি করে। যুক্তির উপাদানের মাধ্যমে এই যুক্তির প্রকৃতি, গঠন, যুক্তির অন্যান্য বিষয়গুলোকে নিয়ে আলোচনা করে। আর এই উপাদান বলতে বোঝায় একটি যুক্তির গঠন প্রক্রিয়া। আর সেই গঠন প্রক্রিয়ার ভিতর বাংলার গ্রামাটিক্যাল কিছু বিষয় আসে, যেগুলো সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। যেমন পদ, শব্দ, বর্ণ, যুক্তি, বাক্য অর্থাৎ প্রপোজিশন, উদ্দেশ্য, বিদেহ, সংযোজক, এই কথাগুলি কিন্তু আমরা বাংলায় পড়ে থাকি। সেই বাংলা ভাষাগত মাধ্যমেই আমাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হয় লজিকটাকে। তার কারণ লজিকটা হচ্ছে ভাষায় প্রকাশ করার একটি প্রক্রিয়া, অর্থাৎ ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। আমি যে চিন্তা করি, সেই সঠিক চিন্তাটা ভাষার মাধ্যমে প্রকাশ করে, অর্থাৎ আমি যদি সুন্দরভাবে চিন্তা করি এবং সেটা ভাষাতে যদি লিখতে না পারি, সেটা লজিক বা যুক্তি হয় না। তেমনি আবার আমি যে যুক্তিটা দিই, সেটা যদি আমার চিন্তার বাহন বা চিন্তা প্রক্রিয়ার সুস্পষ্ট ধারণা না আসে, তাহলেও সেটা সঠিক যুক্তি হয় না। একটি যুক্তি সত্য বা একটি যুক্তি মিথ্যার দাবি করে তখনই যখন তার যুক্তির বৈধতা বা ভ্যালিডিটির উপর বিচার করা হয়। তাহলে এই উপাদানগুলো, অর্থাৎ এই যুক্তির উপাদানের মাধ্যমে আমরা এইগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারি বা ধারণা পেতে পারি। এখন এই ধারণা পেতে গেলে আমাদের কয়েকটি বিষয় সম্পর্কে তোমাদেরকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে। যেমন তার একটি হচ্ছে পদ, একটি হচ্ছে শব্দ। পদটা কি? পদ হচ্ছে, তোমরা বাংলা যেভাবে পড়ে থাকো না, লজিকের ভাষায় পদ হচ্ছে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে, যার ইংরেজি শব্দ হচ্ছে টার্ম, TERM। আর এই টার্ম কথাটি টার্মিনাস শব্দ থেকে আসছে। টার্মিনাস, TERMINUS, টার্মিনাস শব্দ থেকে আসছে। আমি একটি শারীরিক কারণে তোমাদেরকে ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে পারিনি। টার্মিনাস শব্দ থেকে আসছে। টার্মিনাস শব্দটির অর্থ হচ্ছে প্রান্ত বা সীমা। দেখো, যদি বলা হয় একটি যুক্তি চিনি হয় মিষ্টি, এটা একটি যুক্তি বাক্য। এর একটি অংশ আছে চিনি, একটি অংশ আছে হয়, একটি অংশ আছে মিষ্টি। তাহলে এর প্রথমে আছে চিনি, এটাকে উদ্দেশ্য বলে, হয় একটা সংযোজক, আর মিষ্টি আছে বিধেয়। এখন এই উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। তাহলে প্রশ্ন জাগে যে একটি যুক্তি বাক্যের পদ কোথায় ব্যবহৃত হয়? একটি যুক্তি বাক্যে পদ ব্যবহৃত হয় বাক্যের প্রথমে, অর্থাৎ এবং শেষে, প্রান্ত ভাগে। তাই পদ কথাটি টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত বা সীমা। টার্মিনাস শব্দের অর্থ প্রান্ত বা সীমা। এই যুক্তি বাক্যের যে পদ, সেই পদটিকে বলা হয় একটি যুক্তি বাক্যের প্রথমে এবং শেষে, অর্থাৎ দুই জায়গায় সে অবস্থান করে, প্রান্ত বা সীমানায় থাকে। এই কারণে পদকে বলা হয়েছে যে উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। সে নিজে নিজেই ব্যবহৃত হওয়ার ক্ষমতা রাখে। যে কোনো যুক্তি,
যদি বলা যে সকল মানুষ হয় মরণশীল, এখানে সকল মানুষ হচ্ছে উদ্দেশ্য, মরণশীল হচ্ছে বিধেয়। তাহলে এই উদ্দেশ্য আর বিধেয়টা হচ্ছে পদ, অর্থাৎ টার্ম প্রান্তে অবস্থান করে। এই পদের ব্যাখ্যাটা এরকম যে একটি যুক্তিবাক্য তৈরি হতে গেলে যেমন তিনটি বচন, অর্থাৎ বাক্য কি বাক্য হতে গেলে যে একটি যুক্তি বাক্য সঠিক হতে গেলে তিনটি অংশ লাগে। একটাকে বলা হয় উদ্দেশ্য, একটাকে বলা হয় বিধেয়, একটাকে বলা হয় সংযোজক। উদ্দেশ্য বিধেয় সম্পর্কে বলে আর বিধেয় উদ্দেশ্য সম্পর্কে সূচক করে, আর এই সংযোগ মাধ্যমে এই যুক্তিবাক্যটি সংযোজিত হয়, অর্থাৎ একটির সাথে একটি লেগে থাকে। তাহলে উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক এই তিনটে মিলে যুক্তি বাক্য তৈরি হয়। আর এই উদ্দেশ্যটার বিধেয়টা হচ্ছে পদ, অর্থাৎ একটি যুক্তিবাক্যের যদি উদ্দেশ্য থাকে এবং তার বিধেয় থাকে তাহলে সেই প্রান্তভাগ অবস্থানিত অংশটিকে পদ বলা হয়, অর্থাৎ যুক্তিবাক্যে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। এই হচ্ছে মোটামুটি পদ। যুক্তিবাক্য, বাক্য বলতে আমরা ইংরেজিতে সেন্টেন্স বুঝি। মনের ভাব প্রকাশযোগ্য যে সমষ্টি তাকে বাক্য বলে। মনের ভাব প্রকাশযোগ্য যে সমষ্টি তাকে বাক্য বলে। আর এই বাক্যটি হতে গেলে এই তিনটি অংশ লাগে, যে প্রপোজিশন যাকে বলে, অর্থাৎ উদ্দেশ্য, বিধেয় আর সংযোজক। তাহলে পদ কথাটা হলো যে সকল শিশু হয় পবিত্র, যদি এই যুক্তিবাক্যটি বলি তাহলে এখানে সকল শিশু একটি পদ আর পবিত্র একটি পদ, অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয় পদ, কিন্তু সংযোগটা পদ না, সেটা আমি পরে বোঝাচ্ছি। তাহলে একটি যুক্তিবাক্য উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে, যার ইংরেজি শব্দ টার্ম, TERM, যেটা টার্মিনাস, TERMINUS, টার্মিনাস শব্দ থেকে আসছে। আর এই টার্মিনাস শব্দটি অর্থ প্রান্ত বা সীমা। এই হচ্ছে মোটামুটি যুক্তি বা পদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা। এরপরে আসতেছে যেটা শব্দ। কয়েকটি অর্থপূর্ণ মনের ভাব প্রকাশ করবার জন্য যে ধ্বনি বা কথিত চিহ্ন ব্যবহার করে, মনের ভাব, আবেগ, অনুভূতি, ইচ্ছা, এগুলোকে প্রকাশ করবার জন্য যে লিখিত বা কথিত চিহ্ন ব্যবহার করে তাকে শব্দ বলে। মনের ভাব প্রকাশ করবার জন্য শব্দ বলে, যেমন বই, কাগজ, কলম, খাতা, মানুষ, যাই কোনো এগুলো শব্দ বলে। আর পদের সাথে শব্দের পার্থক্য হচ্ছে যে পদ ও শব্দ কিন্তু এক জিনিস না, অর্থাৎ সকল পদ যদি শব্দ যদি পদ হয়, পদ যদি শব্দ হয় তাহলে সকল শব্দ কিন্তু পদ হয় না। তার কারণ পদের একটি নির্দিষ্ট জায়গা আছে, অর্থাৎ পদ একটি নির্দিষ্ট জায়গায় অবস্থান করে, সেটা হচ্ছে কি উদ্দেশ্য এবং বিধেয়, এই দুটো জায়গায় অবস্থান করে। কিন্তু শব্দ একটি যুক্তিবাক্যের যে কোনো জায়গায় থাকতে পারে। যদি বলা হয় যে সকল শিশু হয় পবিত্র, এই জায়গাটার আমরা যদি সব ক্ষেত্রে যদি সকল কথাটিকে ক্ষেত্রে একটি কমা দিই, শিশুর ক্ষেত্রে একটি কমা দিই, পবিত্র ক্ষেত্রে একটি কমা দিই, হয় ক্ষেত্রে একটি কমা দিই, তাহলে এগুলো আলাদা আলাদা সবগুলো একটি শব্দ হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু কোনো যুক্তি বাক্য তৈরি হয়নি, অর্থাৎ একটি সেন্টেন্স যদি আমি কমা দিয়ে লিখে যাই তাহলে কিন্তু সেটা যুক্তি বাক্য তৈরি হয় না। যুক্তি বাক্য তৈরি করতে গেলে তাকে করতে হয় উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজকের মাধ্যমে প্রকাশ করতে হয়। তাহলে তিনটি অংশ থাকলে তাহলে সেটা যুক্তি বাক্য হয় এবং সেই যুক্তি বাক্যের একটি জায়গায় পদ অবস্থিত হয়। তাহলে শব্দটা কিন্তু তা না, শব্দ হচ্ছে কমা দিয়ে আমি যদি বই, খাতা, কাগজ, কলম কমা দিয়ে লিখি, আমি ওই কথাটি, ওই বাক্যটি, যে বাক্যটি আমি তোমাদেরকে বললাম, দুটো তিনটি বাক্য বললাম, যে একটি বাক্য বললাম সকল মানুষ হয় মরণশীল, আমি যদি সকল মানুষের পর একটি কমা দিই, হওয়ার পর একটি কমা দিই, মরণশীলের পর একটি কমা দিই, তাহলে কিন্তু এগুলো শব্দ হয়। তাহলে সকল পদ শব্দ হলো, সকল শব্দ কিন্তু পদ না। তার কারণ পদের একটি নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু শব্দের কোনো নির্দিষ্ট জায়গা নেই। একটি যুক্তিবাক্যের শব্দ যে কোনো জায়গায় ব্যবহৃত হতে পারে, কিন্তু একটি সংযোজক, একটি মাঝখানে, সেখানে পদ ব্যবহৃত হতে পারে না। তাহলে পদ আর শব্দের মূল পার্থক্যটা কিন্তু এইটুকুই, আর কিচ্ছু না। আর একটি পার্থক্য আছে, সেটা হচ্ছে শব্দের একটি শ্রেণী বিভাগ আছে, অর্থাৎ শব্দকে 3 ভাগে ভাগ করা হয়, কিন্তু পদের সেই জাতীয় কোনো শ্রেণী বিভাগ নেই। পদ তার নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট স্থানে অবস্থান করে। যেমন এই শব্দর 3টি ভাগ আছে, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, একটা হচ্ছে সহপদযোগ্য শব্দ, আর একটা হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। এই শব্দের শ্রেণীবিভাগ 3টি। যে শব্দের শ্রেণীবিভাগ আছে, এক বা একাধিক বর্ণ বা সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে, আমি আগেই বলেছি যে এক বা একাধিক কোনো বর্ণের সমষ্টি যখন অর্থ প্রকাশ করে, মনের ধারণা, জ্ঞাপন, তারপরে আবেগ, অনুভূতি, এগুলো মিলে যখন একটা অর্থ প্রকাশ করে তখন শব্দ বলে। অর্থাৎ শব্দ হচ্ছে অর্থপূর্ণ বর্ণ বা বর্ণ সমষ্টি, যেমন বই, খাতা, কাগজ, কলম ইত্যাদি বললাম। এই শব্দটি 3 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পদযোগ্য শব্দ, একটি হচ্ছে সহপদযোগ্য শব্দ, একটি হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ। পদযোগ্য শব্দটা কি? যে শব্দ অন্য কোনো শব্দ ছাড়াই কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য বিধেয় হিসেবে নিজে ব্যবহার হয়, অর্থাৎ ব্যবহার করার যোগ্যতা সে রাখে, অর্থাৎ নিজে সে ব্যবহৃত হয়, তাকে ব্যবহার করার জন্য কোনো ভাষা বা অন্য কোনো বাক্য দিয়ে ফোর্স করতে হয় না। যেমন চাঁদ, ফুল, সুন্দর ইত্যাদি। চাঁদ হয় পৃথিবীর উপগ্রহ,
ফুল হয় সুন্দর, এই বাক্যগুলোকে, এই যে চাঁদ ফুল, এইগুলোকে ব্যাখ্যা করার জন্য বা বলার জন্য কি অন্য কোনো শব্দের প্রয়োজন হয়েছে? না, কোনো শব্দের প্রয়োজন নেই। তাহলে কী হলো যে কোনো শব্দের সাহায্য ছাড়াই, অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া যে শব্দ নিজে নিজে ব্যবহৃত হয় বা নিজে ব্যবহার ক্ষমতা রাখে, তাকে বলা হয় পদযোগ্য শব্দ, তাকে বলা হয় পদযোগ্য শব্দ। মানুষ হয় জ্ঞানী, এই মানুষ আর জ্ঞানী হয়, এই কথাগুলো ব্যবহার করবার জন্য আমাকে অন্য কোনো শব্দের সাহায্য নিতে হয়নি। কিন্তু সহপদযোগ্য শব্দের পরের শব্দটি হচ্ছে, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ। যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে না, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, অর্থাৎ তাকে ব্যবহার করবার জন্য কোনো না কোনো শব্দ, কোনো না কোনো বাক্য তাকে ফোর্স করে, অর্থাৎ ব্যবহৃত হওয়ার চেষ্টা, তো মানে জোর করে তাকে ব্যবহৃত করার চেষ্টা করে। যেমন টি, টা, খানা। মানুষটি হয় জ্ঞানী, আমি যদি বলি মানুষ হয় জ্ঞানী, তাহলে কিন্তু এটা পদযোগ্য শব্দ। মানুষটি হয় জ্ঞানী, সহপদযোগ্য শব্দ। মানুষটি বল স্পেসিফিক একটা মানুষের কথা বলা হয়েছে, এই স্পেসিফিক একটি মানুষ বলার কারণে এটা সহপদযোগ্য শব্দ হয়ে গেছে। অর্থাৎ তাহলে শব্দেরও একটি শ্রেণী বিভাগ আছে। আমি তোমাদের যে বিষয়গুলো বলছি, এই বিষয়গুলো খেয়াল করে দেখো, একদম বাংলা গ্রামাটিক্যাল কথা, অর্থাৎ বাংলা ভাষার যে গ্রামার দ্বিতীয় পত্র, সেই দ্বিতীয় পত্রের সেই কথাগুলো এখানে এই লজিকে এইভাবে আসছে। এইগুলো জানতে হয় কিন্তু যুক্তি বাক্য, যেমন বললাম যে লজিকটা তো আসলে ভাষার চিন্তার বিজ্ঞান, আর এই লজিকের মাধ্যমে যুক্তি তৈরি করতে হয়, নতুন নতুন যুক্তি তৈরি করতে হয়। কারণ কোন যুক্তি সঠিক, কোন যুক্তি ভুল, এগুলোকে খুঁজে বের করতে গেলে লজিকের সাহায্য নিতে হয়। আর এই লজিকের সাহায্য নিতে গেলে আমাদেরকে এইগুলো পদ, শব্দ, এই যেখানে আমি কয়েকটি জিনিস তোমাদের জানতে পারলাম, তাই না? যে পদ কী জিনিস, শব্দ কী জিনিস, উদ্দেশ্য কী জিনিস, বিধেয় কী জিনিস। আচ্ছা, উদ্দেশ্য আর বিধেয় এই দুটোরই কিন্তু একটি নির্দিষ্ট জায়গা আছে। দেখো, একটি যুক্তিবাক্যের প্রথমে আর শেষে অবস্থান করে, একটি যুক্তিবাক্যের প্রথমে এবং শেষে অবস্থান করে। সংযোজক কোথায় অবস্থান করে? একটি যুক্তিবাক্যের মাঝখানে অবস্থান করে। সংযোগ কিন্তু যুক্তিবাক্যের প্রথমে বা শেষে হয় না। তাহলে প্রত্যেকটি জিনিস জানার জন্য এই গ্রামাটিক্যাল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো হচ্ছে লজিকের এই ভাষাকে প্রকাশ করবার একটা মাধ্যম। তাহলে আমি বলছিলাম যেটা শব্দ তিন প্রকার, একটা হচ্ছে পদযোগ্য শব্দ, একটা হচ্ছে সহপদযোগ্য শব্দ। পদযোগ্য শব্দ সে নিজে নিজেই ব্যবহৃত হয়, মানুষ হয় জ্ঞানী। কিন্তু যদি মানুষটি হয় জ্ঞানী, তাহলে সহপদযোগ্য, অর্থাৎ ওই টি কথাটি দ্বারা সে একটি স্পেসিফিক মানুষকে বলানো হয়েছে, অর্থাৎ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, উদ্দেশ্য বিদেশে ব্যবহৃত হতে পারে না, কারোর সাহায্য লাগে। আর পদ নিরপেক্ষ শব্দ হচ্ছে যেসব স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য বিধেয় হিসেবে ব্যবহৃত পারে না, এমনকি কোনো পদের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্য উদ্দেশ্য বিধেয় হিসেবে হতে পারে না, তাকে পদ অযোগ্য বা পদ নিরপেক্ষ শব্দ বলে। অর্থাৎ পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। এখানে একটি কথা আছে, পদ অযোগ্য শব্দ কখনোই পদ হতে পারে না। এই জন্য সকল শব্দ কিন্তু পদ না, কিন্তু সকল পদ কিন্তু শব্দ। এই কারণে বলা হয়েছে এই যে পার্থক্যগুলো সৃষ্টি হয়েছে যে গঠন। আচ্ছা, ওটা আমি পরে বলি। যেমন সিসি, বাহ, আহা, এই যে কথাগুলো, এই কথাগুলো কেবল পদ নিরপেক্ষ শব্দ। কারণ এই শব্দগুলো না ব্যবহার করলে, বাহ লোকটি কি সুন্দর, আমি যদি বলতাম লোকটি কি সুন্দর, তাহলে কিন্তু সেটা সহপদযোগ্য শব্দ তো। আমি যদি বললাম লোক সুন্দর, তাহলে সেটা পদযোগ্য শব্দ তো। বাহ লোকটি কি সুন্দর, এই বাহ কথাটি এখানে অতিরিক্ত যোগ করে দিয়ে তৈরি করা আছে, যেগুলো পদের ভিতরে এটা পড়িনি। এই জন্য শব্দের সংজ্ঞা বলা আছে যে শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তি বাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না, বা তাকে অন্য কোনো পদের সাহায্য নিয়েও যুক্তিবাক্য উদ্দেশ্য হিসেবে ব্যবহার করা যায় না, তাকে পদ নিরপেক্ষ শব্দ বলে। বা, আহা, মরি মরি, এই যে ভাষাগুলো, সিসি আমরা বলি না, সিসি লোকটি কি কাজটি করলো, এই সিসি কথাটি না বলেও কিন্তু বলতে পারলাম লোকটি কি কাজটি করলো বা লোকটি একটি খারাপ কাজ করলো, তাই না? এগুলো বলতে পারতাম। কিন্তু এই সিসি, বা, আহা, মরি মরি, এই কথাগুলো কিন্তু পদ নিরপেক্ষ, অর্থাৎ পদের সাথে সব পদ নিরপেক্ষ শব্দ, এই শব্দগুলো এইভাবে ব্যবহার না করলেও আমরা শব্দের মিনিং অর্থাৎ অর্থ বুঝতে পারতাম। তাহলে পদ হবার, তাহলে এখানে একটি কথা যে তিনটি, তাহলে পদ হচ্ছে, আমি তোমাদের মূল আজকে যে বিষয়টি পড়াতে যাচ্ছি সেটা হচ্ছে পদ এবং শব্দটা কী, অর্থাৎ পদের সাথে শব্দের পার্থক্য কোথায়, পদ এবং শব্দটা কী। তাহলে পদ হচ্ছে উদ্দেশ্য বা বিধেয় ব্যবহৃত শব্দ বা শব্দ সমষ্টিকে পদ বলে। আর শব্দ হচ্ছে যে এক বা একাধিক বর্ণ যখন অর্থপূর্ণ হয় তখন সেটা শব্দের সৃষ্টি হয়। তাহলে এখানে পদ হবার যোগ্যতা রাখে কারা কারা? শব্দের তিনটি অংশ, তাই না? পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ শব্দ। তাহলে এখানে তিনটি পদ আছে, তিনটি শব্দ আছে, পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, পদ নিরপেক্ষ যোগ্য। তাহলে পদ হওয়ার যোগ্যতা রাখে কারা? পদ হওয়ার যোগ্যতা একমাত্র রাখে পদযোগ্য শব্দ, অর্থাৎ মানুষ হয় জ্ঞানী, মানুষ জ্ঞানী,
মানুষ হয় জ্ঞানী, দেখুন পদ আছে, কিন্তু সহপদযোগ্য শব্দ আর পদ নিরপেক্ষ শব্দ পদ হওয়ার যোগ্যতা রাখে না, অর্থাৎ পদ না। কিন্তু মানুষটি হয় জ্ঞানী, বাহ লোকটি কি সুন্দর, এই কথাগুলো কিন্তু সহপদযোগ্য শব্দ আর পদ নিরপেক্ষ শব্দ, এরা পদ হওয়ার যোগ্যতা রাখে না। আবার পদ হওয়ার যোগ্যতা রাখে একমাত্র সহপদযোগ্য শব্দ, আর পদ হওয়ার যোগ্যতা রাখে না কারা, পদ হওয়ার যোগ্যতা রাখে না পদযোগ্য শব্দ, সহপদযোগ্য শব্দ, এর দুটোর একটা প্রশ্ন ওঠে না। তাহলে এই যে পার্থক্য, শব্দগত পার্থক্য, আর যদি বলা হয় যে শব্দ আর পদের ভিতরে মূল পার্থক্য কী, তাহলে এখানে পার্থক্য কী কী তোমরা কী বুঝতে পারো যে আসলে এর সাথে এই শব্দ সাথে পদের কী কী পার্থক্য আছে? আমি বলি তোমরা যদি ক্লাসে থাকো তাহলে বুঝতে পারবা, বা ক্লাসটা দেখলে বুঝতে পারো। আমি বলি প্রথম পার্থক্য সংজ্ঞার দৃষ্টিকোণ থেকে। দেখো খেয়াল করি যে পদের একটি সংজ্ঞা, শব্দের আরেকটি সংজ্ঞা, তাই না? যে কোনো অর্থপূর্ণ মানুষের শব্দ বলে, যে শব্দ স্বাধীনভাবে কোনযুক্ত উদ্দেশ্য বিদেশে হতে হয় সেটা পদ হয়। তাহলে সংজ্ঞার দিক থেকে এদের মধ্যে একটা পার্থক্য রয়ে গেছে। গঠন দিক থেকে একটি পার্থক্য আছে, বর্ণ বা অনুষ্ঠিত শব্দ গঠিত হয়, অন্যদিকে পদ গঠিত হয় পদ শব্দ সমষ্টি দ্বারা। পদের একটি নির্দিষ্ট জায়গা আছে, অর্থাৎ পদ কোথায় ব্যবহৃত হয় একটি যুক্তিবাক্যে। শব্দের কি নির্দিষ্ট জায়গা আছে? শব্দের কিন্তু নির্দিষ্ট কোনো জায়গা নেই। তাহলে শব্দ যে কোনো জায়গায় সে ব্যবহৃত হতে পারে। বিশেষ অর্থের দৃষ্টিকোণ থেকেও যদি বলা হয় যে সাবাস হয়, এই যে সাবাস বা টি, এই কথাগুলো কিন্তু শব্দেই ব্যবহৃত হয়, পদে কিন্তু এই শব্দগুলো ব্যবহৃত হয় না। যার কারণে বলেছি সহপদযোগ্য শব্দ পদ নিরপেক্ষ শব্দরা পদ হওয়ার যোগ্যতা রাখে, কিন্তু পদ হওয়ার যোগ্যতা রাখে না কারা? প্রত্যেকটাই রাখে না, সে পদযোগ্য শব্দরা পদ হওয়ার যোগ্যতা রাখে। একমাত্র পদ হওয়ার যোগ্যতা রাখে হচ্ছে কোনটা? পদযোগ্য শব্দটি। তাহলে এই পার্থক্য মোটামুটি। তাহলে পক্ষান্তর শব্দ হতে গেলে কোনো না কোনো অর্থ প্রকাশ সে করলেই তার শব্দ হয়। অর্থাৎ এই শব্দ আর পদ এক জিনিস না, শব্দের সাথে পদের অনেক পার্থক্য আছে। তাহলে আমি মোটামুটি যা আজকে তোমাদের যতটুকু পড়লাম যুক্তির উপাদান, এরপরে আছে আরও অনেক বিষয়গুলি আছে, যে ব্যবহারের ক্ষেত্রে শব্দের সাথে পার্থক্য আছে, যে পদ এক জায়গায় ব্যবহৃত হয়, শব্দ এক জায়গায় ব্যবহৃত হয়। পরিমাণ দিক থেকে পার্থক্য আছে, পরিমাণ দিক থেকে সব পদই শব্দ, কিন্তু সব শব্দই পদ নয়। ধারণা প্রকাশের দিক থেকে পার্থক্য আছে, শর্তের দিক থেকে পার্থক্য, ভাষায় ব্যবহারের মাধ্যমেও পার্থক্য আছে। পদ একটি জায়গায় ভাষার মাধ্যমে ব্যবহৃত হয়, শব্দ কিন্তু আরেকটি জায়গায় ব্যবহৃত হয়। তাহলে পদ শব্দ এই সবগুলো ব্যবহার করার প্রক্রিয়া কিন্তু আলাদা আলাদা। তারপরে আছে পদের অন্যান্য দিক, অর্থাৎ পদের ব্যাপ্যতা অর্থাৎ ব্যাপকতা বা প্রসারতা, পদের ব্যক্তত্ব, পদের যথার্থ, এই বিষয়গুলো আরও আছে, সেগুলো পরে সামনে ক্লাসে আমি তোমাদের আলোচনা করব। তাহলে এখানে আমি কি বিষয়টি জানলাম যে যুক্তির যে উপাদান, অর্থাৎ আর্গুমেন্ট, এলিমেন্টস অফ আর্গুমেন্ট যাকে বলা হয়, যুক্তির উপাদানগুলো কী কী। যুক্তির উপাদান হচ্ছে যে ভাষায় প্রকাশ করবার ক্ষেত্রে আমরা যে যুক্তি তৈরি করি, সেই যুক্তিটাকে পরিমাণগত দিক থেকে, গঠনগত দিক থেকে, আকৃতিগত দিক থেকে একে ব্যবহার করতে গেলে এই যুক্তি তৈরি করতে হয়। আর যুক্তি কয়েকটি যুক্তি মিলে একটি যুক্তি বাক্য যখন তৈরি হয়, সঠিক যুক্তি বাক্য তৈরি হয়, তখন সেই সঠিক যুক্তি বাক্যর কতগুলো অংশ থাকে, সেই অংশগুলো কী কী নিয়ে উপাদান হিসেবে গঠন করে, পদ, শব্দ, উদ্দেশ্য, বিধেয়, সংযোজক, এইগুলো নিয়ে আলোচনা করে। এরপরে আরও আছে, আশ্রয় বাক্য আছে, অন্যান্য সিদ্ধান্ত আছে, যে একটি যুক্তিকে সিদ্ধান্ত কি, যদি বলা হয় যে সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, অতএব রহিম হয় মানুষই, এটা একটা যুক্তিবাক্যের একটি সিদ্ধান্ত আছে। এটা আগামী ক্লাসে আমি তোমাদেরকে আরও ভালো করে ব্ল্যাকবোর্ডের মাধ্যমে বোঝা দিতে পারবো। ব্ল্যাকবোর্ডে বোঝালে এগুলো বেশি ভালো বোঝা যায়, ব্ল্যাকবোর্ডে ব্যবহার করলে বোঝা যায়। কিন্তু আজকে একটু শারীরিক সব বিষয়ের কারণে আমি ব্ল্যাকবোর্ডটা ব্যবহার করতে পারিনি। তা মোটামুটি যাই হোক আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে সুরক্ষিত রেখে অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করো। অনলাইন ক্লাসগুলো সরাসরি যুক্ত না হতে পারলেও আমরা তো ক্লাসগুলো তোমাদের ভিডিও অ্যাডমিন স্যারের পেজে দিয়ে দিই, কলেজের পেজে, তোমরা সেখান থেকে দেখে নিও সময় মতো, তাহলে উপকৃত হবে। আর আরেকটা কথা, যে এখন কিন্তু শুধুমাত্র মুখস্থ বা এমন কোনো কিছু করার মতন সময় বা আসেনি তোমাদেরকে। একটা নতুন তোমরা ভর্তি হয়েছো, রিডিং পড়ো, বই কিনে রিডিং পড়ো। যে বই আমি তো বলছি তোমাদেরকে, যুক্তিবিদ্যার যে অনেকগুলো বই আছে, যে একটা বই আছে তোমাদের এই যে যুক্তিবিদ্যার, এই একটা বই আছে তোমাদের, এই একটা বই আছে, হ্যাঁ, বিষ্ণুপদর এই একটা বই আছে। তা যে কোনো একটি বই তোমরা কিনে নিয়ে, ফার্স্ট পার্টের একটি বই তোমরা কিনে নিয়ে লজিকটা রিডিং পড়ো। রিডিং পড়লে মোটামুটি এর একটা বুঝতে পারবো যে আমি আজকে যে পড়লাম, পদ কী, শব্দ কী, বাক্য কী, বচন কী, এগুলো তোমার সম্পর্কে ধারণা রেখো, যেগুলো নিশ্চয়ই বুঝতে পারবা। আর বুঝতে না পারলে যদি মোবাইল করতে চাও, মোবাইল নাম্বার আছে আমার, বা আমার সাথে যোগাযোগ করতে চাও, তাহলে যোগাযোগ করো, আমি তোমাদেরকে সে বোঝা দেবো। সবাই বাড়ি থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, নিজেকে সুরক্ষিত রেখো, অপরকে সুরক্ষিত করার চেষ্টা করো। সবাইকে ধন্যবাদ।